আশা করি ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1টা সবারই করা হয়ে গেছে আগের ভিডিও থেকে। তো এর পরের আজকে যেটা আমরা করাচ্ছি সেটা হলো মডেল অ্যাক্টিভিটি টাস্কের 2, যেটা দ্বিতীয় প্রশ্নটা রয়েছে, তার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান। এখানে টোটাল 6টা প্রশ্ন দেওয়া রয়েছে এবং 2-এর দাগে টোটাল 2টো প্রশ্ন দেওয়া রয়েছে। তো টোটালটা আমরা সমাধান করব আজকে। প্রথমে 1 নম্বর দাগে যে অঙ্কটি রয়েছে সেটা রয়েছে একটি সরল সুদের অঙ্ক রয়েছে। সরল সুদের অঙ্কটি রয়েছে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ PNR টাকা হলে মূলধনের পরিমাণ হবে কত টাকা, সেটা 4টে অপশান দেওয়া রয়েছে, আমাদের এখানে করতে বলা আছে। প্রথমে আমরা এটাকে করে নিই যে আমরা জানি যে সূত্র অনুযায়ী I = PRT হয়। তো সেখানে পিটা হলো প্রিন্সিপাল, আরটা রেট অফ ইন্টারেস্ট, টিটা হলো সময় এবং আইটা হলো আমাদের ইন্টারেস্ট। তো সেক্ষেত্রে আমরা অঙ্কে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে বার করে নিই। তো পি মূলধন যেটা রয়েছে সেই মূলধনটা আমাকে এখানে কোনো মূলধন বলা রয়েছে, অর্থাৎ এটা বার করতে হবে আমাদের, এখানে দেওয়া নেই। এবং আর যেটা রয়েছে সেটা হলো সুদের হার। সুদের হার আমাদের সংখ্যায় দেওয়া থাকে, কিন্তু এখানে একটি চলরাশি দিয়ে দিয়েছে, R% করা রয়েছে। এবং সময় যেটা, সময়টা আমাদের এখানে বলা রয়েছে n বছর। এবং আই অর্থাৎ সুদ, যেটা সুদটা আমাদের বলা রয়েছে PNR/25 এত টাকা। সুতরাং আমাদের নির্ণয় বিষয়টা হলো এই মূলধনটি। তো যদি আমাদের মূলধনটি এটা বার করতে হয়, আমরা I = PRT আমরা জানি, সুতরাং মানগুলো আমরা এখানে বসিয়ে দিতে পারি। তার আগে আমরা P = কত হবে সেটা বার করে নিচ্ছি। তো আমরা PRT উল্টো করে লিখে নিচ্ছি, PRT = I। এটা কি হয়, যেহেতু আর রয়েছে পার্সেন্টেজ, অর্থাৎ I = PRT/100। তো এখানে আমরা উল্টো করে যদি লিখি, গুণ করে নিচ্ছি, এটাকে ক্রস গুণ করে নিলে তাহলে I × 100, অর্থাৎ P = RT এখানে গুণ হিসাবে রয়েছে। তাহলে যদি গুণ 100 যেরকম ছিল সেরকম রইলো, তাহলে RTটা নিচে চলে আসবে। অর্থাৎ এখানে এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। তো মানগুলো যদি বসাই, P এর জায়গায় আমরা পিনটা বার করব। I যেহেতু আমাদের ছিল PNR/25 আমাদের করা ছিল, তো সুতরাং এখানে PNR গুণ 100 আর 25 ছিল এখানে, অর্থাৎ 25। আর যেহেতু আমাদের পার্সেন্টেজ হিসেবে আরই রয়েছে, অর্থাৎ আরই থাকবে। টিটা রয়েছে n বছর, অর্থাৎ n করে দিলাম। এবারে আমরা যদি এটাকে সরল করে নিই, ওপরে যে PNR গুণ 100/25 যেরকম ছিল সেরকম, এটার নিচে কিছু নেই, মানে 1 আছে, অর্থাৎ উল্টে গেলে এটা হয়ে যাবে RN। তো এখানের থেকে n কেটে গেল, আর কেটে দিলাম, 25 যেটাকে কাটলে হয়ে গেল 4, অর্থাৎ আমার এখানে উত্তরটা হলো 4P। তো সুতরাং অপশান বি হবে আমাদের উত্তর। চলে আসছি পরের দাগের যে অঙ্কটি রয়েছে সেই পরের দাগের অঙ্কটিতে আমাদের করতে গেলে 2-এর দাগের অঙ্ক রয়েছে। এখানে লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক রয়েছে। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, অর্থাৎ দুখানা লম্ববৃত্তাকার চোঙ রয়েছে এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে এবং ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছে 3:4, অর্থাৎ ভূমিটা লম্ববৃত্তাকার চোঙের চ্যাপ্টার নিশ্চয়ই সবার করা হয়ে গেছে। তো লম্ববৃত্তাকার চোঙটা কীরকম হয়, একটি দুপাশে বৃত্ত থাকে এবং একটি ড্রামের মতো দেখতে হয়। সেটা যদি আমরা দেখি এরকম হয়। তো লম্ববৃত্তাকার চোঙ, দুখানা আমাদের লম্ববৃত্তাকার চোঙ রয়েছে। এই লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার যে অনুপাতটা রয়েছে, অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত উচ্চতার প্রথমটা আমাদের দিয়ে দিয়েছে 1 এবং দ্বিতীয়টা দিয়ে দিয়েছে 2, 1:2 করা রয়েছে, অর্থাৎ 1, 2 এবং এর সাথে কোনো কিছু গুণ করে আমাদের ধরে নিতে হবে। তো সুতরাং এখানে আমরা যেটা করব, উভয়ের উচ্চতা যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা কোনো একটা চলরাশি দিয়ে উভয়ের উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে 1:2, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে প্রথমটির উচ্চতা
যেহেতু এটার অনুপাতে রয়েছে আমরা দুটোকে এই এইচ দিয়ে গুণ করে দিচ্ছি, অর্থাৎ এটা হয়ে যাবে শুধু এইচ হয়ে যাবে আমার কাছে, এবং এটা হয়ে যাবে আমার কাছে 2h, এটা হয়ে যাবে এইচ এবং এটা হয়ে যাবে 2h, অর্থাৎ উচ্চতা হয়ে যাবে প্রথমটির উচ্চতা h একক, দ্বিতীয়টির উচ্চতা হয়ে যাবে 2h একক। আচ্ছা, প্রথমে আমরা অনুপাত যেহেতু আমাদের বার করতে হবে আয়তনের, তো সুতরাং আমাদের আয়তনের এটাকে আগে আমরা লিখে নিই যে কী কী প্রয়োজনীয় আমাদের বিষয় আছে সেটা লিখে নিই। উভয়ের আয়তনের অনুপাত। তো আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। তো যেহেতু পাইটা পাই থাকবে এবং আর স্কোয়ার এইচ আমাদের প্রয়োজনীয় বিষয়, অর্থাৎ আর স্কোয়ার এইচ, এবং এই এইচটা আমাদের কাছে যেটা রয়েছে সেটা হলো হাইট। অ্যাকচুয়ালি আমরা ধরে নিয়েছি অঙ্কতেও এইচ দিয়ে আমরা করছি, এবং এটা ইস্টু হবে পাই আর স্কোয়ার এইচ, কিন্তু আমরা ওটার যে এইচটা রয়েছে সেটা এবং এটাকে মিলিয়ে করব। তো এখানে আমরা প্রথমে দুটো জিনিস পেয়ে গেছি, কিন্তু আমাদের এখানে এখনও প্রয়োজনীয় যে বিষয়টা রয়েছে সেটা হলো ব্যাসার্ধটা আমাদের দরকার। এর ব্যাসার্ধটা দরকার, কারণ এখানে দুপাশে দুটো বৃত্ত আছে, এই একটা বৃত্ত এই একটা বৃত্ত, কিন্তু এর যে ব্যাসার্ধটা সেটা আমাদের দরকার। আমাদের বলা রয়েছে ভূমির পরিধি, অর্থাৎ এই ভূমির পরিধিটা আমাদের দেওয়া রয়েছে, কারণ এটাও একটা বৃত্ত, অর্থাৎ পরিধির সূত্র, বৃত্তর পরিধির সূত্র হলো পাই 2πr। 2πr যেহেতু বৃত্তের পরিধির সূত্র, তো সেক্ষেত্রে আমরা এর ব্যাসার্ধটাকেও ধরে নিচ্ছি। ধরি উভয়ের ব্যাসার্ধ, এর ক্ষেত্রে ছোট আর এর ক্ষেত্রে বড় আর ধরছি। সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে যে দুটোর অনুপাত আমরা নিজেরাই বার করে নিতে পারবো। এটার যেহেতু অনুপাত দেওয়া রয়েছে আমাদের বার করতে হয়নি, কিন্তু এই অনুপাতটা আমাদের নিজেদের বার করতে হবে। উভয়ের ব্যাসার্ধ যথাক্রমে আর আর একক। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের যেহেতু দেওয়া রয়েছে বৃত্তের এই নিচের ভূমির পরিধি অর্থাৎ বৃত্তের পরিধি অর্থাৎ 2πr, এর ক্ষেত্রে হবে ছোট আর, 2π এটা হবে বড় আর, এটা সমান সমান আমাদের হবে 2πr, অর্থাৎ এর বইয়ে দেওয়া রয়েছে 3:4। তাহলে যদি আমরা এটাকে এরকমভাবে অনুপাতটাকে সাধারণত আমরা এরকম ভগ্নাংশ করে নিই, তাহলে এরকম যদি করি 2π কেটে যাবে, অর্থাৎ আর রইল। তাহলে এটা অনুপাতটা হয়ে যাচ্ছে r/r সমান সমান 3:4। সুতরাং আমরা যেহেতু প্রথমটাকে ধরে নিয়েছি ছোট আর, তো এটা ছোট আরই রইল, কিন্তু এইটাকে বড় আর করে দিচ্ছি। তার কারণ হলো যেহেতু আমরা আলাদা ধরে নিয়েছি, এবং হাইটটা যেহেতু মাপ আমাদের আগে থেকে ছিল, একটা এইচ এবং একটা 2h দেওয়া আছে, 2h আমরা ধরে নিয়েছি। তো সুতরাং 2h ধরে নেওয়ার কারণে আমরা এবার মানটাকে বসিয়ে দেবো। তো এখানে পাইটা যেহেতু ছিল, সুতরাং এর মানটাকে যদি আমরা বসাই সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে এটা পাইয়ের মানটা যেহেতু পাই ছিল, সুতরাং পাই রইল, কিন্তু আর যেটা এখানে মান রয়েছে সেই আর স্কোয়ারটা অ্যাকচুয়ালি আমাদের মান হলো 3। এখানে 3 ছোটো আরটা হলো 3, তো সুতরাং 3 এর স্কোয়ার, এইচটা এইচ ছিল অর্থাৎ এইচই রইল, এখানেও পাইটা পাই রইল, কিন্তু এইখানে যে বড় আর রয়েছে সেই বড় আরটা হয়ে গেল 4 স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার। এই এইচটা যেটা হাইটটা ছিল সেই হাইটটা অ্যাকচুয়ালি দ্বিতীয়টার যে হাইটটা সেইটা, অর্থাৎ দ্বিতীয়টার হাইটটা 2h, যেহেতু এটা 2h রয়েছে সুতরাং এটা হয়ে যাবে 2h। তো আমরা এবার হিসাব করে দেখি যে অনুপাতটা কত হলো। পাইটা পাই রয়েছে, এটা 9h, এটা 16:2h, অর্থাৎ উভয় সাইডে যদি আমরা এটাকে কেটে দিই তাহলে পাই কেটে যাবে, এইচ কেটে যাবে, অর্থাৎ 9:32। সুতরাং এর উত্তরটা হয়ে যাবে 9:32। চলে আসছি পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেই পরবর্তী অঙ্কে। এরপরের দুয়ের দাগের 2
তো 2-এর দাগের 2-এর অঙ্কটিতে আমরা দেখছি আমাদের বৃত্তের একটি অঙ্ক দেওয়া রয়েছে যে একটি বৃত্তের দুটি জ্যা আছে এ বি এবং এসি পরস্পরের উপর লম্ব। এ বি 4 সেন্টিমিটার এবং এসি 3 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা আছে। অর্থাৎ এটা বৃত্তের সম্পর্কিত অঙ্ক রয়েছে। আমরা একটি বৃত্ত আগে এঁকে নিই। তো বৃত্তটা এঁকে নেওয়ার পর আমরা এখানে বলেছে দুটি জ্যা আছে যেটা পরস্পরের উপর লম্ব। বৃত্তের জ্যা অর্থাৎ একটি যে আমরা নিচে এঁকে নিচ্ছি, প্রথমে এটা করে নিচ্ছি এ বি, এবং আরেকটি যে পরস্পরের উপরে লম্ব। এবার লম্ব যেহেতু, তাহলে এখান থেকে আমরা এর উপরে যদি টানি তাহলে এখানের এই অংশটা বাকি থেকে যাবে। তো সুতরাং এবং মাপটা যেহেতু আমাদের এ বি এসি দেওয়া রয়েছে, অর্থাৎ এখানের অংশটুকু দেওয়া নেই। তো সুতরাং আমরা এমনভাবে আঁকবো যেন এটা আমাদের এখান থেকে এরকম করে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে এটাই যে এখানের অংশটুকু আর রইল না এবং এইখানের থেকে একটি জ্যা হয়ে গেল, এখানের থেকে একটি জ্যা হয়ে গেল। এখানে অবশিষ্ট অংশ দুটো ভাগ হয়ে যাবে না জ্যাটিকে। সুতরাং আমরা এবার লিখে নিই। এবির মান 4 সেন্টিমিটার দেওয়া রয়েছে এবং এসির মান দেওয়া রয়েছে 3 সেন্টিমিটার। তো এটা রয়েছে 3 সেন্টিমিটার। আচ্ছা, এবার একটি কেন্দ্র বানিয়ে নিই। অর্থাৎ আমাদের বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ অর্থাৎ এই অংশটুকু নির্ণয় করতে হবে আমাদের। আমরা এবার করার জন্য অঙ্কনটাও করে নিচ্ছি। তাহলে এইটুকুনি আমাদের নির্ণয় বিষয়। আমরা এখান থেকে এটাও জুড়ে দিচ্ছি। সুতরাং এটা এবার আমি যদি দেখি এই চিত্রটিকে, পরিষ্কার হয়ে যাবে যে এখানে এই এসিটা হলো লম্ব, এবিটা হলো ভূমি এবং সিবি যেটা সেটা হলো অতিভুজ রয়েছে। অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ আমাকে এখানে যদি ও মার্কিং করি তাহলে ওসি বার করতে হবে অথবা ওবি বার করতে হবে। সুতরাং যা যা আমাদের কাছে পেয়ে গেছি আমরা সেটা লিখে নিচ্ছি। এবি দেওয়া রয়েছে 3 সেন্টিমিটার দেওয়া রয়েছে, এবি 4 সেন্টিমিটার দেওয়া রয়েছে, এসি দেওয়া রয়েছে 3 সেমি, এবং আমাদের যে নির্ণেয় যে বিষয়টা রয়েছে সেটা হলো ও সি সমান সমান কত সেটা বার করতে হবে। এবং যেহেতু ব্যাসার্ধ, সুতরাং আমরা বলতে পারি যে ও সি সমান সমান ও বি বলতে পারি। অর্থাৎ ব্যাসার্ধ, কারণ এটা যে পুরোটা হলো ব্যাস, তার অর্ধেক হলো আমাদের ব্যাসার্ধ। তো সুতরাং প্রথমে আমরা জানি যে আমাদের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্র কেন আমরা ব্যবহার করছি? যেহেতু আমাদের বলা আছে যে এসিটা এবং এবি লম্ব, পরস্পরের ওপর লম্ব। অর্থাৎ এই যে কোণটি, সেই কোণটি 90 ডিগ্রি। যদি বলা নাও থাকতো সেক্ষেত্রেও তোমরা নিশ্চয়ই জানো যে কোনো বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ কোনো যদি একটি অর্ধবৃত্ত থাকে, সেই অর্ধবৃত্তের মধ্যে যেভাবেই কোণ আঁকা হোক না কেন, সেই কোণটা সবসময় 90 ডিগ্রি কোণ হয়। এই কোণটা সবসময় হবে একটি 90 ডিগ্রি কোণ। যেভাবেই আমরা আঁকি না কেন, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হবে। যদি আমরা এটাকে এইভাবে আঁকি তাহলেও আমাদের এই যে কোণটি হবে, এই কোণটি 90 ডিগ্রি হবে। অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে এটাকে আমরা একটি সমকোণী ত্রিভুজের যে সূত্র থাকে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটাতে ব্যবহার করছি। অতিভুজ অর্থাৎ হলো সিবি। সুতরাং অতিভুজ অর্থাৎ হলো সিবি, লম্ব হয়ে যাচ্ছে এসি, ভূমি হয়ে গেল এ বি স্কোয়ার। অর্থাৎ সিবির মান আমাদের বার করতে হবে। তাহলে এসির মান আমরা বসিয়ে দিচ্ছি 3 স্কোয়ার, এ বি হলো 4 স্কোয়ার, অর্থাৎ 9, 16, এটা 25। অর্থাৎ শুধু যদি সিবির মান বার করি তাহলে এটা রুট হয়ে যাবে ওদিকে গিয়ে, তাহলে 25 হলো 5 গুণ 5, দুটো 5-এর জন্য, অর্থাৎ একটা 5 হবে। অর্থাৎ সিবির মানটা আমরা পেয়ে যাচ্ছি 5। সুতরাং সিবির মান যেহেতু আমরা 5 পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিবি হলো, সুতরাং ব্যাসার্ধ সমান সমান হলো সিবি বাই 2, অর্থাৎ 5/2 সমান সমান 2.5 সেন্টিমিটার হয়ে গেল এই অঙ্কটির উত্তর। পরবর্তী যে অঙ্কটি রয়েছে 3-এর দাগের অঙ্কটিতে বলা রয়েছে কোনো মূলধনে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধনের বার্ষিক ও সুদের হার নির্ণয় করো।
এক্ষেত্রে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে দুক্ষেত্রেই 2 বছর দেওয়া রয়েছে। 2 বছরে অর্থাৎ টাকাটা এখানে প্রিন্সিপালটা যদি পি টাকা দিয়ে শুরু হয়ে থাকে তাহলে দুটোই এক্ষেত্রে আমাদের প্রথমে 4,200 টাকাই ইন্টারেস্ট হচ্ছে, প্রথমে দুটো ক্ষেত্রেই 4,200 টাকা ইন্টারেস্ট। কিন্তু চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে টাকাটা বেশি দেওয়া হয়েছে 8,652 টাকা। তার কারণ হলো যেহেতু এখানে প্রথমে যে 2,200 টাকা থাকছে, সরল সুদের ক্ষেত্রে পরের বছরে গিয়ে ওই টাকাটা যোগ হয় না। সরল সুদের ক্ষেত্রে এই 4,200 টাকাটা এখানে যেরকম হচ্ছে, এখানেও 4,200 টাকাই আমাদের সুদ হবে। কিন্তু এইখানে 4,200 টাকার ক্ষেত্রে প্রিন্সিপালটা আমার এখানে সেই পি থাকবে, এখানে যেরকম প্রথম বছরের পি থাকছে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে পি থাকবে সরল সুদের ক্ষেত্রে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পি এর সাথে এখানে যে সুদটা পাওয়া যাচ্ছে সেটা আরও যুক্ত হয়ে যাবে। তো সেটা যুক্ত হওয়ার কারণে আমার এখানে সুদটা বাড়বে। 4,200 টাকা তো অবশ্যই থাকবে, তার সাথে বাড়বে যে টাকাটা সেটা হলো এই 252 টাকা যেটা আমাদের কাছে দেওয়া রয়েছে। অর্থাৎ এই 4,200 এবং 4,200 নিয়ে হচ্ছে 8,400 টাকা এবং 252 টাকা, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 8,652। এই বৃদ্ধিটা এর ক্ষেত্রে যেরকম থাকছে 8,400 টাকাই থেকে যাবে, কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেহেতু 4,200 টাকার উপরে আবার ইন্টারেস্ট ক্যালকুলেট হবে, সেই জন্য 8,652 থাকবে। সুতরাং আমরা যদি মিনিমামটা ধরে নিই যে যদি এটা বুঝতে না পেরে থাকো আরেকবার করে ভিডিওটা রিপিট করে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। সরল সুদের মিনিমাম এই প্রথম বছর অর্থাৎ 4,200 টাকার জন্যই এই 252 টাকাটা এসছে। অর্থাৎ এই সরল সুদের প্রথম বছরে সুদ 8,400/2 4,200 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হয়ে যাবে 8,652 টাকা হলো চক্রবৃদ্ধি সুদে এবং 8,400 টাকা হচ্ছে সরল সুদে, অর্থাৎ 252 টাকা। অর্থাৎ এই চক্রবৃদ্ধি সুদের জন্য 252 টাকাটা বেশি হচ্ছে, তার কারণ হলো 8,400 টাকাটা দ্বিতীয় বছরে এসে প্রিন্সিপালের সাথে যুক্ত হয়ে গেছে। অর্থাৎ ওই লাস্ট বছরেরটার জন্য এই যে বছরটা, এই বছরের ক্ষেত্রে আমরা বলতে পারি, শুধুমাত্র এই বছরের জন্য আমরা বলতে পারি যে 4,200 টাকা এক বছরের সুদ 252 টাকা, শুধুমাত্র দ্বিতীয় বছরটার জন্য। অর্থাৎ 4,200 টাকার এক বছরের সুদ 252 টাকা। অর্থাৎ এটার ক্ষেত্রে আমি যদি বার করি 100 টাকার বার করি, 1 টাকার এক বছরের সুদ 252/4,200 এত টাকা। এবার 100 টাকার এক বছরের সুদ যদি বার করি 252 গুণ 100/4,200, এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে সেক্ষেত্রে 42, এখানে 2 আনতে হবে, অর্থাৎ 6 দুগুণে 12, 42 6 দিয়ে করে 1 24 একে 25, 252 অর্থাৎ 6 দিয়ে যাচ্ছে, অর্থাৎ 6 এত টাকা। এবার 100 টাকার যেহেতু এক বছরের সুদ 6 টাকা, অর্থাৎ সুদের হার হয়ে যাচ্ছে 6%। তো 6% আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা সাজিয়ে নিচ্ছি আবার একবার করে। তাহলে পি যেটা ছিল আমাদের প্রিন্সিপাল, সেটা আমাদের বার করতে হবে। এবার পি বার করতে হবে, আর আমরা পেয়ে গেছি 6%, সরল সুদেরটা দিয়েই বার করছি। সেক্ষেত্রে টাইম যেটা আমাদের ছিল 2 বছর এবং রেট অফ ইন্টারেস্ট আমরা যেটা পেয়েছিলাম সেটা হলো 8,400 টাকা। তো সুতরাং সূত্র হলো I=P/RT/100। তো সুতরাং কোনাকুনি গুণ করলে P/RT = 100 গুণ I। আমাদের নির্ণয় বিষয় পিটা রেখে দিলাম, অর্থাৎ 100টা এখানে রয়েছে, I রইল, RTটা নিচে চলে এলো। আমি যদি মান বসিয়ে দিয়ে 100 গুণ I এর মান হলো 8,400
আয়ের মান হলো আমাদের 8,400 টাকা। তো যদি এটা 8,400 টাকা আমরা বসিয়ে দিই, আর আমাদের রয়েছে 6% এবং টিটা হলো 2 বছর। তো সেক্ষেত্রে আমরা এবার কাটাকাটি করছি। 2 দিয়ে এটা কেটে দিলে হলো 50, 6 দিয়ে যদি আমরা কাটি, 6 1 6, 24, অর্থাৎ 4 6 24, অর্থাৎ এটা আমাদের থাকছে 50 গুণ 14 সমান 70,000 টাকা। তো সুতরাং আমাদের অঙ্কটা হয়ে গেল দুটো উত্তরই, যে মূলধন আমরা পেলাম, দুভাগে আমাদের করতে হয়েছে, পেলাম এত টাকা, এবং সুদের হার বার্ষিক, এটা যেহেতু বার করেছি সুতরাং বার্ষিক লিখে দেওয়াতে হবে, সুদের হার হলো এত টাকা। হয়ে গেল আমাদের এই অঙ্কটা। তো চলে আসছি তার পরের যে অঙ্কটি রয়েছে সেটাতে, 4-এর দাগের যে অঙ্কটি রয়েছে সেটাতে। 4-এর দাগের অঙ্কটিতে আমাদের কাছে যেটা দেওয়া রয়েছে সেটা হলো ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। এটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি দেওয়া রয়েছে, এবং এদের বীজদ্বয় যেটা তাদের অনুপাত দেওয়া রয়েছে। বীজদ্বয়ের অনুপাত দেওয়া রয়েছে 1:r দেওয়া রয়েছে, এবং দেখাতে হবে আমাদের এই অঙ্কটিতে যেটা প্রমাণ করতে দেওয়া রয়েছে সেটা হলো r+1 এর হোল স্কোয়ার নিচে r, এটা সমান সমান b²/ac। এটাকে প্রমাণ করতে হবে আমাদের। অর্থাৎ প্রথমেই দেখতে পাচ্ছি এখানে r+1 আছে, অর্থাৎ r এবং 1টা যোগ করতে হবে, অর্থাৎ বীজদ্বয়টাকে যোগফল নির্ণয় করতে হবে। অর্থাৎ বীজদ্বয়ের দেখে এটা প্রথমে বোঝার পদ্ধতিটাই হলো এটা, যে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল অর্থাৎ সমষ্টি। তো বীজদ্বয়ের সমষ্টির সূত্র হলো -x এর সহগ, আর নিচে সবসময় x² এর সহগ থাকে, অর্থাৎ x এর সহগ, অর্থাৎ এখানে x এর সহগ b, অর্থাৎ b রইল, আর x² এর সহগ যেহেতু a রয়েছে অর্থাৎ এটা -b/a হয়ে গেল। এবং বীজদ্বয়ের যোগফল আমরা নির্ণয় করছি, অর্থাৎ এখানে আমরা যদি সমীকরণটা ঠিক করে সাজিয়ে নিই তাহলে হয়ে যাবে এরকম। বীজদ্বয় মানে 1+r রয়েছে, তো এখানে 1+rটাকে তো এরকমভাবে আমরা নিতে পারি না, যেহেতু এটা অনুপাত রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ভরে নিতে হবে, এখানে কোনো একটা সংখ্যা এর সাথে গুণ করে নিতে হবে, বা কোনো একটা চলরাশি এর সাথে গুণ করে নিতে হবে, যেহেতু এটা অনুপাত রয়েছে। সুতরাং বীজদ্বয় ধরি, বীজদ্বয় হলো এটা x করে নিচ্ছি এবং এটা xr করে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা এর যোগফলটা এখানে বসিয়ে দিই, যে x যোগ xr। তাহলে এই সমীকরণ এখানে সাজালে হবে x কমন নিলাম, অর্থাৎ এখানে 1+r, x আর 1+r হলো সমান সমান -b/a। এবার আমরা এখানে মাইনাসটা সরানোর জন্য উভয় দিকে বর্গ করে দিচ্ছি। বর্গ যদি করে দিই তাহলে এটা হয়ে যাবে x², এটা হয়ে যাবে 1+r², এবং এটাকে যেহেতু মাইনাসে মাইনাসে তাহলে প্লাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে b²/a²। এটা আমাদের হয়ে গেল। তো সুতরাং এটা আমাদের 1 নম্বর সমীকরণ হিসেবে আমরা রাখতে পারি। এরপরে যেহেতু আমরা দেখছি যে x² চলে এসছে, এবং আমাদের নির্ণয় যেখানে ছিল, আমরা যদি প্রথমের দিকে চলে যাই, আমাদের এখানে 1+r অর্থাৎ 1+r² চলে এসছে, যেহেতু যোগফল দিয়ে আমরা শুরু করেছিলাম। কিন্তু এবার দেখছি এখানে x² একটা এক্সট্রা চলে এসছে, যেহেতু এখানে কোনো x² কিন্তু নেই। তো সুতরাং x² অর্থাৎ এর সাথে যেটা গুণ, x²টাকে কাটতে হবে। তাহলে x² যদি কাটতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে যদি গুণ করি তাহলে আবার x²ও একটা পেয়ে যাব, যেটাকে এখানে কাটাকাটি করতে পারি। মানে আমি তখন যদি গুণফলটাকে দিয়ে এটাকে ভাগ করে দিই তাহলে কি হবে, x² কেটে যাবে, এবং দেখো এখানে r রয়েছে, অর্থাৎ rটাও নিচে থেকে যাবে, তখন rটা আমরা এখানে পেয়ে যেতে পারি। তো সুতরাং আমরা এখানে যেটা করব সেটা হলো, তাহলে এর সমষ্টি একবার বার করেছি, যেরকম গুণফল বার করব। নিশ্চয়ই তোমরা বীজদ্বয়ের গুণফলের সূত্রটি জানো, তাও আমি একবার লিখে দিচ্ছি। বীজদ্বয়ের
গুণফল হয় নিচে থাকে এক্স স্কোয়ারের সহগই হয়, উপরে থাকে ধ্রুবক রাশি। ধ্রুবক রাশি অর্থাৎ এখানে যেরকম ধ্রুবক রাশিটা আমাদের সি ছিল, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর এই সিটা থাকে হলো ধ্রুবক রাশি। অর্থাৎ এই ধ্রুবক রাশিটা আমরা যদি ধরে নিই তাহলে বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ আমরা প্রথমটা ধরেছি এক্স গুণ এক্স আর, ধ্রুবক রাশি হলো সি, এক্সের সহগ ছিল আমাদের এ, অর্থাৎ এ বসিয়ে দিলাম। সুতরাং এখানে হচ্ছে এক্স স্কোয়ার আর সমান সমান সি বাই এ। সুতরাং আমরা এবার যেটা করব, বীজদ্বয়ের যোগফলটাকে গুণফল দিয়ে ভাগ করে দেবো, উভয় ক্ষেত্রে করব। তো উভয় ক্ষেত্রে যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে আমাদের এখানে মানটা বসে, প্রথমে গুণফল যেটা আমাদের বার করেছিলাম, প্রথমে যোগফলটা আমাদের যেটা বার করেছি এই মানটা, অর্থাৎ এটা হলো বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে ছিল সি বাই এ। তো সুতরাং বীজদ্বয়ের গুণফলটা আগের লাইনে আমরা বার করে রেখেছি, ওটা হয়েছিল এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস আর স্কোয়ার, আর গুণফলটা হলো এক্স স্কোয়ার বাই আর, অর্থাৎ এই এক্স স্কোয়ার কেটে যাবে। আর এখানে যদি আমরা এটা গুণ করি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওপরে ছিল, সি বাই এটা উল্টে যাবে, অর্থাৎ এ ওপরে যাবে সি নিচে আসবে, এটা দিয়ে কাটলে পাওয়ার এখানে ওয়ান পড়ে থাকবে। অর্থাৎ এখানে আমাদের থেকে যাচ্ছে বি স্কোয়ার একটা থেকে যাচ্ছে, আর এখানে থেকে যাচ্ছে এ সি। আমরা যদি সাজিয়ে লিখি ওয়ান প্লাস আরটাকে আমরা আর প্লাস ওয়ানও লিখতে পারি, কারণ 5 যোগ 2 হলে 7 হয়, 2 যোগ 5 করলেও 7ই হয়। সুতরাং আর প্লাস ওয়ান, যেহেতু আমাদের প্রমাণ্য বিষয় আর প্লাস ওয়ান করে দেওয়া রয়েছে, ওই জন্য আমরা এটা করে নিই। তাহলে এটা এসি হয়ে গেল। অঙ্কটি দেখে মনে হতে পারে যেটা কীভাবে সমাধান করবো, কিন্তু এটা নির্ণয় করার পদ্ধতিটা এরকম, মনে রাখবে সবসময়। দেখো এখানে আর প্লাস ওয়ান আছে, অর্থাৎ প্রথমে সমষ্টি বার করবো। এবার ওটা বার করতে গিয়ে আমরা দেখছি এখানে একটা এক্স স্কোয়ার চলে আসছে এক্সট্রা, তাহলে এক্স স্কোয়ারটাকে সরাতে হবে। তাহলে সরাবো কীভাবে, কারণ এটাকে গুণ করে দিলে এক্স স্কোয়ার একটা আসবে, তাহলে সেটা দিয়ে যখন ভাগ করবো এক্স স্কোয়ারটা কেটে যাবে। তাহলে এইভাবে মনে রাখলে তোমাদের সুবিধা হবে যে কীভাবে আমরা করবো। মুখস্থ করার কোনো ব্যাপার নেই, এটাকে একটু দেখে যদি তোমরা করো তাহলে তোমাদের মনে থেকে যাবে যে এটা এইভাবে করতে হবে। চলে আসছে তার পরবর্তী যে অঙ্কটি রয়েছে, 5-এর দাগের অঙ্কটি। এই 5-এর দাগের অঙ্কটিতে আমাদের বলা রয়েছে যে প্রমাণ করো যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা জ্যায়ের ওপর লম্ব হবে। 5-এর দাগের এটা একটা উপপাদ্য রয়েছে, এই উপপাদ্যটা হলো উপপাদ্য নম্বর 33, তোমাদের পেজ নম্বর 60-তে তোমরা পেয়ে যাবে। তাও আমি একবার এখানে বুঝিয়ে দিচ্ছি যে এটা কি বলতে চেয়েছে এবং কিভাবে এটার প্রমাণটা করতে হবে। এটা মুখস্থ করার প্রয়োজন নেই, স্টেপ বাই স্টেপ যদি করা হয় সেক্ষেত্রে সহজেই এটা করা সম্ভব। বলা হয়েছে যে ব্যাস নয় এরকম কোনো একটা জ্যা নেওয়া হয়েছে, অর্থাৎ আমরা এটাকে একটা জ্যা নিয়ে নিচ্ছি। এই জ্যাটাকে আমরা যদি এ বি মার্কিং করে দিচ্ছি, এবং এই জ্যাটার ওপরে বলা হয়েছে বৃত্তের কেন্দ্রগামী, কেন্দ্রটা আমরা এখানে নিচ্ছি, কেন্দ্রটাকে ও মার্কিং করে দিচ্ছি। বলা হয়েছে কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখান থেকে কোনো একটি রেখা এসে এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এপাশেরটা এবং এপাশেরটা সমান। এখানে তাহলে একটা আমাদের নামকরণ করতে হবে, এখানে নামকরণটা বইয়ে যেরকম ডি করা আছে আমরা ডি করে দিলাম। তোমরা ইচ্ছা করলে অন্য কিছু করতে পারো, কিন্তু যেন লেখার সময় সেই অনুযায়ী লেখাটা হয়। তো এখানে প্রমাণ আমরা কিভাবে করছি দেখে নাও। প্রথমে আমরা এই এ ও ও যুক্ত করে দেবো, যেটা হলো একটি বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, এবং এখানে এই পাশটাও যুক্ত করে দেবো বি এর সাথে। তো যদি আমরা এটাও যুক্ত করে দিই তাহলে আমরা সহজেই প্রথমেই আমরা বলতে পারবো, 3-4টে ভাগে যেহেতু আমাদের লিখতে হয়, তো প্রদত্ত তোমাদের দেওয়ার থাকবে, তার মানে এ বি একটি জ্যা যেটা নাকি বৃত্তের ব্যাস নয়, এবং ও বিন্দু থেকে ডি বিন্দুতে যুক্ত করার ফলে সমদ্বিখণ্ডিত করার ফলে ডি বিন্দু উৎপন্ন হলো, যেখানে এডি সমান সমান এ বি। তাহলে প্রমাণ আমাদের কি করতে হবে, প্রমাণ আমাদের দুটো বিষয় রয়েছে, সেটা হলো প্রথমে সমদ্বিখণ্ডিত করার ফলে ওই সরলরেখার জ্যাকের লম্ব, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে ও ডি যেটা রয়েছে সেটা লম্ব কার ওপরে, এটা লম্ব, এটা লম্ব চিহ্ন, অর্থাৎ এ বি এর ওপরে লম্ব। তাহলে ওডিটা এ বি এর ওপরে যে লম্ব সেটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এই অঙ্কনের ক্ষেত্রে আমরা লিখব তারপরে যে ও এ যুক্ত করলাম এখানে এবং ও বি যুক্ত করে নিয়েছি। আর প্রমাণ আমাদের কি করতে হবে,
এই ত্রিভুজের মধ্যে সমদ্বিখণ্ডিত করলে কি হবে, এটা সমদ্বিখণ্ডিত করলে আমাদের এডি সমান সমান হয়ে যাবে, অর্থাৎ এডি সমান সমান হয়ে যাবে বিডি, মানে এই পাশটা এবং এই পাশটা পরস্পরের সাথে সমান সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এখানে সমান হয়ে যাবে, এটা পরস্পরের সাথে সমান। আর এটা যদি এর উপরে দুপাশে কোণ 90 ডিগ্রি উৎপন্ন করে তাহলে এটা এর উপরে লম্ব হয়ে যেতে পারে। তো সুতরাং আমাদের এখানে প্রমাণ্য বিষয় থাকে। সুতরাং আমরা এই দুটো যে ত্রিভুজ রয়েছে এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারি। তার কারণ হলো প্রথম সূত্র আমরা বাহুর সূত্র পেয়েছি যে এডি আর বিডিটা সমান, কারণ যেহেতু এটা সমদ্বিখণ্ডিত করেছি তাহলে এডি বিডিটা এটা পরস্পর সমান হয়ে যাচ্ছে। যেহেতু এডি আর বিডি তাহলে এটা যেহেতু মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু ডি, সেই জন্য এটা আমরা বলছি। আর এছাড়া এটা যেহেতু ও এ সমান সমান ও বি, এটা তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধটা সমান হবে। আবার এই ও ডিটা সাধারণ বাহু, দুটো ত্রিভুজের জন্য এই ও ডি বাহুটা কমন, অর্থাৎ ও ডি সাধারণ বাহু। তাহলে প্রথমে আমাদের কাজ হলো চিত্রটা অঙ্কন করে নেওয়া, তারপরে আমরা এই ত্রিভুজটাকে তিনটে বাহু লিখে দেবো, যে এরকমভাবে তিনটে শর্ত লিখে দেওয়ার পরে কী হবে, এই ও এ ডি এই ত্রিভুজটা এর সাথে সর্বসম হয়ে যাবে ও ডি বি। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, যেহেতু এটা সর্বসম হয়ে গেল এবং এটা একই রকমের ত্রিভুজ, দুটো ত্রিভুজ, সুতরাং আমরা এটা সমান সমান লিখে দিতে পারি পরেরটাতে, যে এ ডি বি ত্রিভুজ আর এটা ও ডি বি এই ত্রিভুজটা পরস্পর সমান। তাহলে যদি সমান হয়ে যায় এবং এখানে এই ও ডিটা যেটা রয়েছে, যেহেতু ও ডিটা এই এ বি এর ওপরে, এ বি এই জ্যায়ের উপর দণ্ডায়মান, অর্থাৎ হলো ও ডিটা দাঁড়িয়ে রয়েছে এই এ বির ওপরে, ও ডিটা এ বি এর ওপরে দাঁড়িয়ে রয়েছে। তো সুতরাং আমরা বলতে পারি যে এই পাশের যে কোণটা রয়েছে এই দুটো কোণ মানে ও ডি বি এটা সমান সমান ও ডি এ কোণ, যেটা নাকি 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ এটা। সুতরাং এটা যদি সমকোণ হয় তাহলে ও ডিটা অবশ্যই লম্ব রয়েছে এ বি এর ওপর। তাহলে স্টেপ বাই স্টেপ এইটুখানি মনে রাখলেই হবে যে প্রথমত ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করতে হবে আমাদের তিনটে বাহুর কন্ডিশন দিয়ে, এটা ব্যাসার্ধ, এটা সাধারণ বাহু এবং এটাকে সমদ্বিখণ্ডিত করার ফলে সমান হয়েছে। তো সমান হয়ে গেলে এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম, তারপরে সমান, তারপরে আমাদের এটা করতে হবে যে এটার উপরে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এটা এর সাথে লম্ব রয়েছে। তো হয়ে গেলে এই অঙ্কটিও। পরের যে লাস্ট অঙ্কটি রয়েছে, লাস্ট অঙ্কটিতে একটি লম্ববৃত্ত চোঙের অঙ্ক রয়েছে। সেখানে বলা হয়েছে যে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, উচ্চতা বলা হয়েছে ব্যাসার্ধের দ্বিগুণ এবং দুটো বলা হয়েছে, অর্থাৎ আমরা দুটো চোঙ আগে এঁকে নিই। আমরা যদি দুটো চোঙ এঁকে নিই সেক্ষেত্রে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, যে আমরা বুঝে করতে পারবো। সুতরাং দুটো চোঙ এঁকে নিচ্ছি আমরা আগে। আচ্ছা, এই একটা আর একটা ছোটো চোঙ এঁকে নিচ্ছি, কারণ একটা আর একটা দ্বিগুণ বলেছে। তো সুতরাং দুটো যদি চোঙ এঁকে নিই, লম্ববৃত্তাকার চোঙ বলা হয়েছে উহার ব্যাসার্ধের দ্বিগুণ, মানে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে উচ্চতাটা যা রয়েছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ আমরা যদি প্রথমটাকে ধরে নিই যে এর ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি আরই ধরলাম, তাহলে এর উচ্চতাটা হবে দ্বিগুণ, অর্থাৎ উচ্চতাটা হয়ে যাবে 2r। এটা আর হলে এটা 2r হয়ে যাচ্ছে। এবার বলছে যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙের আয়তন 539 ঘন ডেসিমিটার হতো। যদি উচ্চতাটা 6 গুণ হয়ে যেত, অর্থাৎ এই নিচের যে ব্যাসার্ধ, এইবারে আমরা নতুন আর একটা দ্বিতীয় ক্ষেত্রে কন্ডিশন বলেছে, যদি এর ব্যাসার্ধটা তো আরই থাকছে কিন্তু উচ্চতাটা হয়ে যাচ্ছে 6r, অর্থাৎ 6 গুণ হয়ে যাচ্ছে। যদি 6 গুণ হয়ে যায় তাহলে এই চোঙের আয়তনটা 539 ঘন ডেসিমিটার বেশি হতো, অর্থাৎ এর আয়তনটা বার করব এবং এই দুটো দিয়ে এর আয়তনটা বার করে এটা থেকে এটা বিয়োগ দিলে গেলে 539 মিটার হয়ে যাবে। আমরা দেখি কিভাবে করব। সুতরাং আমরা প্রথমে লিখছি এই বড়টার, আমরা আয়তনের সূত্র যেটা জানি πr²h, নিশ্চয়ই তোমরা জানো লম্ববৃত্তাকার চোঙের সূত্রের হলো πr²h। তো এইটা হলো পূর্বে ছিল আর এটা হলো পরিবর্তনের পর।
বা এটা যদি হয়, অর্থাৎ এটা যদি হয়, ব্র্যাকেটে যদি লিখে রাখো তাহলে সুবিধা হবে তোমাদের। এটা পূর্বে রয়েছে, অর্থাৎ পূর্বেরটাকে যদি আমরা বার করি তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার ইঞ্চ আমাদের সূত্র, আয়তনের সূত্র। সুতরাং আমরা লিখব পূর্বের আয়তন পাই আর স্কোয়ার, হলে এই আর স্কোয়ারটাই রয়েছে, তাহলে আর স্কোয়ার, আর এইচ যেহেতু 2r অর্থাৎ 2r, অর্থাৎ আমাদের এটা হয়ে যাচ্ছে পাই, দুটো আর রয়েছে অর্থাৎ আর কিউব, 2 পাই আর কিউব, এত ঘন ডেসিমিটার। তাহলে 2 পাই আর কিউব হয়ে গেল। আচ্ছা, পরিবর্তনের পর আয়তন, এটাও পাই আর স্কোয়ার ইঞ্চই হবে, পাই আর যেহেতু আর কোনো পরিবর্তন হয়নি আর, কিন্তু ইঞ্চটা আমার 6r করতে হয়েছে, কারণ যেহেতু বলা হচ্ছে যদি 6 গুণ হতো। সুতরাং পাই এটা আর স্কোয়ার হয়ে যাচ্ছে আবার এটা, সুতরাং আর স্কোয়ার আর 6 রয়েছে অর্থাৎ 6 পাই আর স্কোয়ার এত ঘন ডেসিমিটার। এবার আমাদের যেহেতু বাড়িয়েছি এটা 6 গুণ, তাহলে এটাই বড় আছে, অর্থাৎ 6 পাই আর স্কোয়ার, এটা যেহেতু পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ এটা আর স্কোয়ার হবে, অর্থাৎ এটা কিউব হয়ে যাবে। তাহলে এটা কিউব হলো মাইনাস আগেরটা 2, পূর্বে ছিল 2 পাই আর কিউব, তাহলে এটা সমান সমান 539। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রশ্নানুসারে, সুতরাং এখান থেকে আমরা কমন নিতে যেটা পারি সেটা হলো পাই আর স্কোয়ার, আমরা একটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে যদি এখানে পাই আর কিউবও নিতে পারি আমরা, যদি পাই আর কিউবটা কমন নিই তাহলেই আমাদের সুবিধা হবে। পাই আর কিউব একটা কমন নিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে 6 পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 2, অর্থাৎ 539। আমি যদি এবার সমাধানটা করে নিয়ে যাই এগিয়ে, তাহলে 530 কিউব, এটা 4 থাকছে, সমান সমান 539 বা পাই আর কিউব সমান সমান 539/4। এবং পাইটা আমার মান আমরা নিশ্চয়ই জানি, যেহেতু পাই সমান সমান 22/7, তো সুতরাং এটা হয়ে যাবে 22/7 আর কিউব সমান সমান 539/4 আর কিউব। এটা যদি ওদিকে যায় তাহলে নিচে চলে আসবে, অর্থাৎ উল্টে দিচ্ছি আমরা একেবারেই, যে এদিকে চলে আসবে, এটা গুণ হিসেবে ছিল, এদিকে হলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভাগটা যদি উল্টে যায় তাহলে হয়ে যাবে 7/22। তাহলে যদি এটা 22 হয়, 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে যদি কাটি 53 আছে 55-র আগে, অর্থাৎ 44, আর দিকে পড়ে থাকছে আমাদের 9 পড়ে থাকছে, অর্থাৎ 9, 11, 99, আর এদিকে আমাদের পড়ে রইলো তাহলে 49 গুণ 7 বাই এখানে 4 দুগুণে 8, অর্থাৎ এটাকে 8 পড়ে থাকছে। তো আমরা যদি এটাকে ভেঙে নিই তাহলে 49টা হয়ে যাচ্ছে 7 গুণ 7, আর একটা 7 রইলো, আর এখানে 8 মানে হলো 2 গুণ 2 গুণ 2। সুতরাং আমরা এটাকে আর কিউব সমান সমান 7/2 এর কিউব করে দিই, অর্থাৎ কিউব যদি উভয় সাইডে এবার কেটে যায়, অর্থাৎ আর সমান সমান হবে 7/2। এবার আর সমান সমান 7/2 আমরা পেয়েছি, এবং আমাদের অঙ্কে চেয়েছে, এবং আর মানে হলো যেটা বেরোলো সেটা হলো ব্যাসার্ধ, হয়ে গেল 7/2 ডেসিমিটার, কিন্তু আমাদের উত্তরে ব্যাস চেয়েছে, অর্থাৎ এর দ্বিগুণ করতে হবে ব্যাস, অর্থাৎ 2 গুণ 7/2 এত ডেসিমিটার কেটে গেল, সুতরাং 7 ডেসিমিটার। সুতরাং উত্তরটা হবে 7 ডেসিমিটার। হয়ে গেল এই অঙ্কগুলো। তোমরা চেষ্টা করবে, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, নিশ্চয়ই তার আনসারটা করে দেবো আবার।